আমরা আজকে অ্যাকাউন্টসের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। ঠিক আছে, তো এই রিটায়ারমেন্ট কী ছিল? রিটায়ারমেন্টটা হচ্ছে যে কোনো একটা পার্টনারশিপ ফার্ম চলছিল, তার মধ্যে যদি কোনো একখানা পার্টনার বেরিয়ে চলে যায় তখন সেই সিচুয়েশানটাকে বলা হয় রিটায়ারমেন্ট। এবং সেই সিচুয়েশানে আমরা কীভাবে যে পার্টনারটা বেরিয়ে যাচ্ছে বা রিটায়ারিং পার্টনার তার অ্যাডজাস্টমেন্টসগুলো করব সেটা আমরা এই চ্যাপ্টারটার মধ্যে আমরা শিখব। কিন্তু তার আগে একটু রিক্যাপ করার জন্য বলে দিই, আমরা যে পার্টনারশিপে আমরা এই পার্টনারশিপ বিজনেসের মধ্যে ফর্ম অফ বিজনেসের মধ্যে রিকনস্ট্রাকশন দেখেছিলাম। রিকনস্ট্রাকশন, এই রিকনস্ট্রাকশন কথাটার মানে হচ্ছে গিয়ে আবার নতুনভাবে তৈরি হওয়া। ঠিক আছে, তো এই রিকনস্ট্রাকশন সিচুয়েশনটা আসে কখন কখন? যখন নাকি চেঞ্জ ইন পিএসআর হয়। চেঞ্জ ইন পিএসআর হয় মানে কি? ধর আজকে এ আর বি এরা দুজনে মিলে একটা বিজনেস করছিল যেখানে পিএসআর ছিল 1:1। এবার যদি পরবর্তীকালে এ আর বি এর মধ্যে যে পিএসআরটা সেটা যদি চেঞ্জ হয়ে 3:2 হয়ে যায়, তার মানে কোনো পার্টনার স্যাক্রিফাইস করছে আর কোনো একটা পার্টনার গেইন করছে, তাহলে সেই জায়গাটায় একটা অ্যাডজাস্টমেন্ট স্টার্ট হয়ে যাবে, আমাদেরকে অ্যাডজাস্টমেন্টস করতে হবে। আর আমরা জানি যে একটা পার্টনারশিপ ফার্ম কিসের ওপর বেস করে তৈরি হয়? পার্টনারশিপ ডিডের ওপর বেস করে তৈরি হয়। আর পার্টনারশিপ ডিডের মধ্যে সমস্ত পার্টনার্সদের রাইট, অব্লিগেশনস এই সমস্ত কিছু ক্লিয়ারলি মেনশন করা থাকে। কথাটা বুঝতে পেরেছিস? তো তার মানে এই পিএসআরটাও এখানে একটা ছিল যেটা 1:1 ছিল, যখনই এটা 3:2 হয়ে গেল তাহলে আগের যে পার্টনারশিপ ডিডটা সে ডিডটা কী হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। তার পরিবর্তে নতুন একখানা ডিড তৈরি করতে হবে। এবং তার সাথে সাথে যেই পার্টনারটা স্যাক্রিফাইস করলো আর যেই পার্টনারটা গেইন করলো, তো সেইখানে অ্যাসেটের ভ্যালুয়েশন, গুডউইলের মাধ্যমে সেই অ্যাডজাস্টমেন্ট সেগুলো সমস্ত কিছু এখানে করতে হবে। তো তার মানে এই সিচুয়েশনটাই আমরা কি বলতে পারি যে একটা রিকনস্ট্রাকশন হওয়ার পেছনের কারণ, দ্যাট ইজ চেঞ্জ ইন পিএসআর। বুঝতে পারলি? নেক্সট আরেকটা যে কারণ আমরা পড়েছি অলরেডি সেটা হচ্ছে কি অ্যাডমিশন অফ এ পার্টনার। অ্যাডমিশন অফ এ পার্টনার মানে এই সিচুয়েশনটা কি? এই সিচুয়েশনটা হলো যে ধর এ আর বি 1:1 বিজনেস করছে, তারপর এ আর বি এর মনে হলো যে আরেকজন পার্টনারের দরকার আছে পুরো বিজনেস অ্যাক্টিভিটি ঠিকঠাক মতন করার জন্য, তাই ওরা কাকে নিল? সিকে নিল। তার মানে হয়ে গেল কি A:B:C = 1:1:1। তো তার মানে আজকে সি কতটা পেলো? 1/3 পেলো ওনারশিপ। তাহলে এই জায়গাটাও তো একই রকম একটা সিচুয়েশন যে 1/3 যে পেলো তাতে হতে পারে এ স্যাক্রিফাইস করলো পুরোটাই, হতে পারে বি স্যাক্রিফাইস করলো পুরোটাই, বা এ বি মিলে স্যাক্রিফাইস করলো। ঠিক আছে, যেহেতু স্যাক্রিফাইস করলো এই স্যাক্রিফাইসটা এই এ আর বি কীভাবে কম্পেনসেট করবে? প্রিমিয়াম ফর গুডউইল সি এর থেকে নিয়ে। ঠিক আছে, এই জন্যই আমরা জেনেছিলাম যে যখন নতুন একটা পার্টনার আসে জয়েন করে বিজনেস, তখন তাকে দুটো কারণের জন্য টাকা নিয়ে আসতে হয়। একটা হচ্ছে ক্যাপিটাল বাবদ আর একটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ। ক্যাপিটালটা কিসের জন্য? বিজনেসটা করার জন্য। আর প্রিমিয়াম ফর গুডউইলটা কিসের জন্য? এই যে সমস্ত পার্টনাররা ওর জন্য স্যাক্রিফাইস করলো ওনারশিপ, তো তাদেরকে তো কম্পেনসেট করতে হবে। সেই কম্পেনসেট করার জন্য যে টাকাটা নিয়ে আসলো সেটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। অথবা আরেকটাও বলতে পারি যে আজকে এ আর বি এতদিন ধরে বিজনেসটা করেছে তবে এই গুডউইলটা তৈরি হয়েছে, তো সেই জায়গায় তো সি ছিল না। সি আজকে ঢুকলে একদম প্রথম দিন থেকেই ও সেই গুডউইলের বেনিফিট পাওয়া স্টার্ট করে দেবে। তো সেই কারণে সিকে কম্পেনসেট করতে হয় যেই গুডউইলটা তৈরি হচ্ছে সেই গুডউইলের মধ্যে যতটুকুনি ও পার্ট পাচ্ছে সেই টাকাটা এ আর বিকে দিয়ে। বুঝতে পেরেছিস? তাহলে এইখানেও তো আলটিমেটলি এ বি ছিল, এখন এবিসি তিনজন হয়ে গেল। তার মানে এইখানেও পার্টনারশিপ ডিডটা চেঞ্জ করতে হবে। তার মানে এখানে আমি বলতে পারি যে পার্টনারশিপ বিজনেসের মধ্যে রিকনস্ট্রাকশনস একটা হলো। কি কারণের জন্য? অ্যাডমিশন অফ এ পার্টনারের জন্য। আরেকটা রিকনস্ট্রাকশনসের কারণ কি? আরেকটা কারণ হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট অফ এ পার্টনার মানে এই রিটায়ারমেন্ট অফ এ পার্টনার হচ্ছে এক্স্যাক্টলি অ্যাডমিশন অফ এ পার্টনারের অপোজিট কেস। এখানে যেরকমভাবে এ বি ছিল সি অ্যাড হলো, এইখানে কি হবে? এ বি সি এনারা ছিলেন, সেই জায়গায় কি হলো? এ বি রয়ে গেল আর সি কি হয়ে গেল? রিটায়ার হয়ে গেল। তার মানে বেরিয়ে গেল। ঠিক আছে, তার মানে অপোজিট কন্ডিশনস অ্যাডমিশনসে। তো এই জায়গাতে কি হবে? এই যে
সি বেরিয়ে গেল, এই যে সি বেরিয়ে গেল, সি এর যে ওনারশিপটা ছিল এবার কে পাবে? হয় পুরো এ পাবে, নয়তো পুরো বি পাবে, নয়তো এ আর বি দুজনে মিলে পাবে। তার মানে এখান থেকে একটা জিনিস মাথায় রাখবি যে ইন কেস অফ এ অ্যাডমিশন আমরা কোন রেশিওটা পাই? আমরা পাই স্যাক্রিফাইসিং রেশিও, আমরা পাই স্যাক্রিফাইসিং রেশিও। বাট ইন কেস অফ রিটায়ারমেন্ট অফ এ পার্টনার অ্যান্ড ডেথ অফ এ পার্টনার আমরা কোন রেশিওগুলো পাবো? গেইনিং রেশিও পাবো। কারণ আজকে রিটায়ারমেন্টের ক্ষেত্রে যখন সি বেরিয়ে গেল, আজকে যদি এটা ডেথের কন্ডিশন ধরি তার মানে সি মারা গেলেন, তো সেই জায়গায় সি এর যে ওনারশিপটা সেটা কে পাবে? হয় পুরো এ, নয়তো পুরো বি, অথবা এ আর বি দুজনে ভাগাভাগি করে নেবে। তো এই যে এই রেশিওতে ওরা ভাগাভাগি করবে এ আর বি, তো সেটাকে কি বলা হবে? গেইনিং রেশিও। বুঝতে পেরেছিস কোনো অসুবিধা আছে? আচ্ছা, এইবার একটা জিনিস তোদের কমন সেন্সটা অ্যাপ্লাই করে আমাকে একটু উত্তরখানা দিস, সেটা হচ্ছে ধর আজকে তো সি রিটায়ার হচ্ছে, সি পার্টনারটা রিটায়ার হচ্ছে, তাহলে সি পার্টনার এই ফার্মে থেকে, এক্সিস্টিং ফার্মে থেকে, যে ফার্মে সে 10 বছর সার্ভ করলো, সেই ফার্মের থেকে কোন কোন জিনিসগুলো ও পাবে? একটা প্রশ্নটা ক্লিয়ার করে নিই যে আজকে কি সি রিটায়ারমেন্ট নিচ্ছে বলে পরের দিন থেকে অফিস আসা বন্ধ করে দেবে, নাকি ওর যে পাওনা গন্ডা আছে বিজনেসের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বুঝে তারপর ফার্ম থেকে পুরোপুরিভাবে বেরোবে? নিশ্চয়ই সমস্ত পাওনা গন্ডা বুঝে তারপর সে বিজনেস থেকে বেরোবে। তাহলে আমার কথা হচ্ছে সি eligible to receive or entitled to receive from the firm at the time of retirement কোন কোন জিনিসগুলি পাওয়ার তার অধিকার আছে? বলতে থাক তোরা, তোরা একদম সব ঠিক বলেছিস, এবার আমি জিনিসগুলো বলতে থাকি। তাহলে অদ্রিতা ফার্স্টে কি বললো? যে বছরটা শেষ হওয়ার পরেই তো একটা পার্টনার রিটায়ার হবে, তো সেই বছরের যে প্রফিটটা সেইটা ভাগ পাবে। তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে যে অ্যাকাউন্টটা মেনটেন হচ্ছে, যার মধ্যে এই বছর প্রফিটটা রয়েছে সেটার ভাগ পাবে। অরিজিৎ একদম ঠিক বলেছে, এতদিন ধরে যে বিজনেসের মধ্যে রিজার্ভ ক্রিয়েট হয়েছে, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা দেখেছি, পুরো প্রফিটটা ওরা ওদের মধ্যে ভাগাভাগি না করে যে রিজার্ভটা তৈরি করেছে তার মধ্যেও ভাগটা পাবে। ঠিক আছে, তার মানে রিজার্ভ। তারপর জিতো ঠিক বলেছে যে আজকে যে সি যে রিটায়ার হচ্ছে তার তো বিজনেস একটা ক্যাপিটাল ছিল, তো সে ক্যাপিটালটা পাবে। এই তো, ভেরি গুড, নিজস্ব ক্যাপিটালটাও পাবে। আবার তোরা সবাই মিলে একটা ঠিক বলেছিস যে যখনই আজকে এতদিন ধরে বিজনেস করলো, বিজনেসটা করার ফলে যে গুডউইলটা তৈরি হলো, সে যখন বেরিয়ে যাবে সেই গুডউইলের জন্য একটা টাকা পাবে। ঠিকই বলেছিস, তার মানে পোর্শন অফ গুডউইল, একদম ঠিক বলছিস। তারপর সবচেয়ে সুন্দরভাবে জিৎ যেটা বললো যে দাদা আজকে ধরো কোনো একখানা ফান্ড ক্রিয়েট করা হয়েছে কোনো পার্টিকুলার পারপাসের জন্য, যদি আজকে সেই পারপাসে সেটা না লাগে তাহলে তো সেটার ফান্ডও ভাগ তো হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমাকে বলো, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ, ঠিক আছে, এগুলো পাবে। তারপর আরেকটা যেটা অদ্রিতা বলল সেটা হচ্ছে যে দাদা যখন সে বেরিয়ে যাচ্ছে সেই সময় বিজনেসে যে সমস্ত অ্যাসেট আর লাইবিলিটিসগুলো রয়েছে সেগুলোকে রিভ্যালু করবে, তো সেই রিভ্যালুয়েশনসে যে প্রফিট বা লস হবে যাই হোক না কেন সেটারও ভাগ পাবে। তো তার মানে এখানেও রিভ্যালুয়েশন তৈরি করে রিভ্যালুয়েশনসের প্রফিট আর লসটা বার করে তার ভাগও পাবে। তো তার মানে তোরা একদম পারফেক্ট বলেছিস যে আজকে যারা রিটায়ারিং পার্টনার সে এতগুলো জিনিস তার পাওয়ার অধিকার আছে, সেই জিনিসগুলো সে নিয়ে বিজনেস থেকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? তোরা তো অবশ্য বলেছিস, তোরা আর বুঝবি কি, ভেরি গুড। এইবার একটা জিনিস আমরা দেখে নিই, ধর সি, তার মানে আজকে ওর একটা ওপেনিং ক্যাপিটাল থাকবে, ঠিক আছে, ধর এখানে 100 রুপিস আছে। এরপর ওই যে যেই জিনিসগুলো পাবে সেই জিনিসগুলো অ্যাড হয়ে তো মোটামুটি এখানে ধর এলো 250, ঠিক আছে। তো এইটাই তো আমরা কী করি, ক্যাপিটাল অ্যাকাউন্টে করি, আর এগুলি সমস্ত কিছু ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই বই বলে লিখতে থাকবো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ওপেনিং ক্যাপিটালের সাথে এই যে আইটেমসগুলো যেগুলি ওনার পাওয়ার কথা সেগুলি যখন অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হয়ে যেটা আমরা পাবো সেইটাকেই তো আমরা মনে করে দেখ অ্যাডজাস্টেড ক্যাপিটাল বলি, তাই তো।
কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার এইটার সাথে লিঙ্ক করে একটা কথা বলে দিই যে আজকে এই যে অ্যাডজাস্টেড ক্যাপিটালটা রয়েছে সেটা কি করতে হবে, ফার্মকে পে করতে হবে, ফার্মকে পে করে দিতে হবে যেহেতু উনি রিটায়ার্ড হচ্ছেন। এইবার ফার্ম কি করতে পারে, দেখ একটা হতে পারে কি ফুললি পেইড, একবারে পুরোপুরি রকমভাবে পেড করে দেওয়া হলো, তাহলে এখানে জার্নালটা কি আসবে, সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক। তার মানে ক্যাপিটাল যেহেতু লাইবিলিটি কমানোর জন্য আমি ডেবিট করলাম, ক্যাশ অর ব্যাঙ্ক, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট ক্রেডিট, তো সেই কারণে আমি এটাকে ক্রেডিট করে দিলাম। তা এইটা হয়ে গেল, তার মানে পুরোপুরি ঝামেলা শেষ। তখন ফর্ম বলবে যে সি তুমি যা পেতে সেটা পেমেন্ট করে দিলাম, তোমার গল্প শেষ, তোমার অ্যাকাউন্ট ক্লোজ পুরোপুরিভাবে। ঠিক আছে, তার মানে নতুন যে ব্যালেন্স শিটটা হবে যেখানে নাকি এ আর বি কন্টিনিউ করছে সেখানে সি এর আর কোনো রকম নাম থাকবে না। আরেকটা হতে পারে যে আজকে ফার্মের কাছে টাকাই নেই, টাকাই নেই, যে টাকাটা দিয়ে নাকি সি এর যে লাইবিলিটিটা রয়েছে সেটা পেমেন্ট করতে পারে, তখন ফার্ম কি বলবে যে দেখো আমার কাছে টাকা নেই, তাহলে একটা কাজ করি তোমার এই টাকাটাকে আমরা আমার বিজনেসে লোন হিসাবে রেখে দিই। কারণ আজকে যেদিনও রিটায়ার্ড হচ্ছে তার পরের ডেট থেকে ওনার স্ট্যাটাস তো আর ওনার নয়, তার মানে ওনার স্ট্যাটাস তো চেঞ্জ হয়ে গেল, আদার দ্যান ওনার, তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে বিজনেসের দিক দিয়ে কি লোন লেন্ডার হিসেবে। ঠিক আছে, তাহলে তখন সেটাকে কি বলা হবে, সিজ লোন। কথাটা বুঝতে পারলি? তো তার মানে যেহেতু টাকা দেওয়ার ক্ষমতা নেই তাই সিজ ক্যাপিটালটা সিজ লোন হিসাবে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা যেহেতু পেমেন্ট করতে পারছে না, আনএবল টু পে ফুললি অ্যামাউন্ট, মানে পুরোপুরি অ্যামাউন্টটা পে করতে পারছে না। ঠিক আছে, তো সেই জায়গাটায় জার্নালটা কি আসবে, সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিজ লোন। ঠিক আছে, সিজ ক্যাপিটাল ডেবিট কেন করলাম, লাইবিলিটি কমাতে হবে, তাই ক্যাপিটালটা তো সরে যাচ্ছে, তার পরিবর্তে কি আসছে, সিজ লোন আসছে, তাই লাইবিলিটি কমানোর জন্য এই লাইবিলিটি কমানোর জন্য ডেবিট করলাম আর এই লাইবিলিটিটাকে তৈরি করার জন্য ক্রেডিট করে দিলাম। বুঝতে পারলি? তাহলে এইটাও হয়। আবার এটার ইনবিউটিন ধরতে, এবার ইনবিটুইন একটা সিচুয়েশন হতে পারে। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে যে ধর আজকে 100 পেইড হচ্ছে, ঠিক আছে, কত 250-র মধ্যে, 250-র মধ্যে 100 পে করছে, বাদ বাকিটা বলছে আমি পরে দিয়ে দেবো। তার মানে 100, মানে এই দুটোর কম্বিনেশন সেটা তৈরি হয়েছে। তার মানে আজকে এই সিচুয়েশনে কি জার্নালটা পাস হবে, সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক টু সিজ লোন। তাহলে এখানে কত 250, পেমেন্ট হলো 100, আর এখানটা লোন হিসেবে থেকে গেল 150। কোনো রকম অসুবিধা আছে? তার মানে এরকমভাবে জিনিসটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আরেকটা জিনিস কমপ্লিট করে দিই, তাহলে আমরা দেখলাম রিকনস্ট্রাকশনসের একটা চেঞ্জ ইন পিএসআর, এটা একটা কারণ হতে পারে, অ্যাডমিশন অফ এ পার্টনার একটা কারণ হতে পারে, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার একটা কারণ হতে পারে, আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে ডেথ অফ এ পার্টনার। ঠিক আছে, ডেথ অফ এ পার্টনার, আর ডেথ অফ এ পার্টনার অনেকটাই সিমিলার হচ্ছে রিটায়ারমেন্ট অফ এ পার্টনারের মতনই। ঠিক আছে, সামান্য কিছু চেঞ্জ, তাছাড়া দুটো অলমোস্ট সেম। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার যদি আমাদেরকে বলে যে রিটায়ারমেন্টের যদি সামস করতে হয় তাহলে কোন কোন অ্যাকাউন্টসগুলো মেনটেন করতে হবে বলো দেখি, আমরা ক্লিয়ারলি বলতে পারবো ফার্স্ট হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, আমাদের রিভ্যালুয়েশন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কারণ রিভ্যালুয়েশন প্রফিট বা লস যাই হোক না কেন সেটা ওনাকে ভাগ দিতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে গিয়ে যে আজকে যে দুজন মিলে এ আর বি মিলে তো বিজনেসটাকে কন্টিনিউ করবে, তাহলে তারা যে কন্টিনিউ করবে সেই ওপেনিং ব্যালেন্স শিটটা আমায় তৈরি করতে হবে, দ্যাট ইজ রিটায়ারমেন্টের পর যে ফিনান্সিয়াল কন্ডিশনসটা রইলো সেটার উপর বেস করে একখানা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, তার মানে নিউ ব্যালেন্স শিট। বল কোনো রকম অসুবিধা আছে? বাস এইটুকুনি হচ্ছে রিটায়ারমেন্টে, তাছাড়া রিটায়ারমেন্টের মধ্যে আর কিছু নেই। বুঝতে পেরেছিস? এবার একটা অঙ্ক করে নিই আমরা, এবার একটা আমরা সামস করে নিই। ঠিক আছে, দেখ 46, সুব্রত, কৃষ্ণা and Dulal were in partnership sharing profit and losses in the proportions of 2:1. On 1st January 2020,
কৃষ্ণা রিটায়ার্স ফ্রম দ্য ফার্ম, তার মানে কৃষ্ণা রিটায়ার্ড হলো, তার মানে এই রিটায়ারমেন্টের সামসে টিক করে দিবি যে কোনটা বেরিয়ে গেল, কৃষ্ণা বেরোলো আর তার রেসপেক্টিভ রেশিও কোনটা 2 ফ্রম দ্য ফার্ম। অন দ্যাট ডেট, ওই দিনই দ্য ব্যালেন্স শিট was as follows: creditor outstanding expenses, reserve fund, capital, cash in hand and bank, data stock, factory premises, plant and machinery, এগুলো দেওয়া আছে। এবার আমরা কি করব, এই যে অ্যাডজাস্টমেন্টসগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। নেক্সট, এই দ্য টার্মস ওয়ার গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড অ্যাট 15,000, তার মানে বিজনেসে পুরো গুডউইলের ভ্যালু কত 15,000, মানে ফার্মের পুরো গুডউইলের ভ্যালু কত 15,000। আর কি বলেছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস টু বি ব্রড ডাউন টু 4,000, ওখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যত ছিল সেটাকে 4,000-এ নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখি ওখানে কত ছিল, তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এখানে কত 4,500, তার মানে এটা 4,000-এ নিয়ে যেতে বলেছে, তার মানে এখানে টিক করে নিই। ঠিক আছে, কারণ যেগুলোর অ্যাডজাস্টমেন্ট থাকবে যে অ্যাকাউন্ট রিলেটেড সেগুলোকে আমরা কি করব, টিক করে নেব। তারপর কি আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ টু বি ভ্যালুড অ্যাট 10% লেস দ্যান দেয়ার বুক ভ্যালু, তার মানে বুক ভ্যালু যত আছে 10% দিয়ে কম করতে হবে, দ্যাট ইজ 10% কী হবে, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাহলে আমরা কি করব, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেখানে রয়েছে সেখানে আমরা টিক দিয়ে নেবো। তাহলে আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে দাগ দিয়ে দিলাম। তারপর কি, ফ্যাক্টরি প্রিমাইজেস টু বি রিভ্যালুড অ্যাট 22,000, তার মানে ফ্যাক্টরির সাথে আমাদের কী করতে হবে, অ্যাডজাস্টমেন্টস করতে হবে, তাহলে ওখানে আমরা টিক করে দেবো। ঠিক আছে, তো আমরা ফ্যাক্টরি প্রিমাইসেসে টিক করে দিলাম। এরপর আমরা করব যখন যে অ্যাডজাস্টমেন্টসগুলো আসবে সেগুলো করা যাবে। ঠিক আছে, স্টার্ট করি আমরা। তো আমরা কি করলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে SKD এগুলো করে নিলাম, আর এখানে ব্যালেন্স শিট অ্যাজ অন 1 জানুয়ারি 2020, যেটা হচ্ছে ডেট অফ রিটায়ারমেন্ট। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্রোচ কি থাকে, আমরা ইউ শেপে মুভ করি, অর্থাৎ এইভাবে আমরা মুভ করব, ঠিক এইভাবে। ঠিক আছে, প্রথমে এইগুলোকে করে নেবো, তারপর যে সমস্ত অ্যাকাউন্ট রিলেটেড অ্যাডজাস্টমেন্টস আছে সেগুলোকে দেখে দেখে করে নেবো, তাহলে কন্ট্রোলটা খুব ভালো থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে, ক্রেডিটার, ক্রেডিটারের সাথে যেহেতু কোনো রকম অ্যাডজাস্টমেন্টস নেই, তো আমরা এখানে বসিয়ে দেবো ক্রেডিটার, অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 7,500। নেক্সট হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, তো এবার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসের দেখ অ্যাডজাস্টমেন্টটা রয়েছে যে আউটস্ট্যান্ডিং এটা করতে হবে 4,000 টাকা, মানে যেটা আছে 4,500 টাকা, যেটা আছে 4,500 টাকা সেটাকে করতে হবে কত 4,000 টাকা, তার মানে 500 দিয়ে এটাকে কমাতে হবে। আর আমরা জানি যে আজকে রিভ্যালুয়েশনস অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল নেচারের অ্যাকাউন্ট, যদি ডেবিট হয় তার মানে এক্সপেন্স লস আসবে, আর যদি ক্রেডিট হয় তার মানে ইনকাম গেন আসবে। তার মানে রিভ্যালুয়েশনে যে সমস্ত অ্যাসেট আর লাইবিলিটিসগুলোকে রিভ্যালু করবো সেখানে যদি কোনো ধরনের গেন হয় তাহলে সেটা কোন দিকে আসবে, রিভ্যালুয়েশনসের ক্রেডিট সাইডে, আর যদি লস হয় তাহলে সেটা আসবে ডেবিট সাইডে। তাহলে আজকে যদি লাইবিলিটি 4,500 থেকে 4,000 করতে, তার মানে 500 টাকা দিয়ে লাইবিলিটি কমছে, তার মানে এটা কি হচ্ছে, গেন হচ্ছে। তাই আমি এখানে লিখে দিলাম বাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলে 500, মানে যেটা দিয়ে কমলো বা যেটা দিয়ে বাড়লো সেটাই আসবে রিভ্যালুয়েশনস অ্যাকাউন্টে, আর যেটা কমে দাঁড়ালো বা বেড়ে দাঁড়ালো সেটা এসে পড়বে কোথায়, নিউ ব্যালেন্স শিটের মধ্যে। তাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বলে এখানে আমি 4,000 লিখে দেবো। তারপর কি আছে, রিজার্ভ ফান্ড, তো রিজার্ভ ফান্ডটা কী হবে, পার্টনার্সদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। আমরা তো এখানে দেখেইছিলাম যে কোন কোন জিনিসগুলি পাবে, তার মধ্যে কী পাবে, রিজার্ভও পাবে। তো ঠিক আছে, তাহলে একটা কাজ করব, এখানে ফার্স্টে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ওপেন করে নিই। বাই ব্যালেন্স বিডি, অ্যামাউন্ট কত 20,20,20, তার মানে 20,000 20,000 20,000। তারপর এখানে কি করব, রিজার্ভ। ঠিক আছে, এই রিজার্ভ বলে কত টাকা আমরা ভাগ করব, 13,000। ঠিক আছে, কোন রেশিওতে, যেটা ওল্ড রেশিও ওনাদের মধ্যে ছিল 2:1, তার মানে 13,000 ডিভাইডেড বাই 5 × 2 কত হয়, তাহলে 5,200, 5200, আর এটা আসবে 2600। তার মানে আমাদের এই লাইবিলিটি সাইডে সমস্ত কিছু হয়ে গেল। এবার আমরা কি করব, অ্যাসেট সাইড, তো এইবার কি করব, এই জায়গাটায় অ্যাসেটসগুলোকে লেখা স্টার্ট করবো। তো ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, তার মানে এটা এখানে লিখে দিলাম ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এইটাকে আমরা ওপেন করে রেখে দেবো। ঠিক আছে, কারণ কিছু অ্যাডজাস্টমেন্টস থাকলেও থাকতে পারে। তো অ্যামাউন্ট কত আছে, অ্যামাউন্ট হচ্ছে 15,500। ঠিক আছে, এইবার ডেটার্সটাকে লিখে দিলাম যেহেতু কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই, তো ডেটার্সের অ্যামাউন্ট রয়েছে 16,000, একদম আউটারে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে স্টকেরও যেহেতু কোনো রকম অ্যাডজাস্টমেন্ট নেই তাহলে স্টকটাকেও বসিয়ে দিলাম। স্টকের অ্যামাউন্ট হচ্ছে 12,500,
এরপর ফ্যাক্টরি প্রিমাইসেস, তার মানে ফ্যাক্টরি প্রিমাইসেস রিলেটেড আমাদের অ্যাডজাস্টমেন্ট রয়েছে। ঠিক আছে, কি অ্যাডজাস্টমেন্ট আছে একটুখানি দেখে নিই। ফ্যাক্টরি প্রিমাইসেসের অ্যামাউন্ট হচ্ছে 20,000, আর এখানে বলেছে ফ্যাক্টরি প্রিমাইসেস টু বি রিভ্যালুড এট 22,000, তার মানে 2000 দিয়ে ফ্যাক্টরি প্রিমাইসেস বাড়ছে। ঠিক আছে, যেহেতু বাড়ছে তার মানে হচ্ছে গেইন, তো এখানে আসবে ফ্যাক্টরি প্রিমাইসেস। ঠিক আছে, এইখানে আসবে 2000, যেহেতু 2000 দিয়ে বাড়লো, আর এটা আসবে আপডেটেড ফিগার বেড়ে যেটা হলো, দ্যাট ইজ 22,000। নেক্সট হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 21,000, আর এখানে বলেছে যে 10% দিয়ে ডেপ্রিসিয়েশন করতে, তার মানে এখানে আমরা লিখবো যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তার মানে 21,000 লেস ডেপ্রিসিয়েশনটা করে আপডেটেড ফিগারটা এখানে করব। তো 10% কত হবে? 2100, তাহলে কত হয়? 21,000 minus 2100, দ্যাট ইজ রুপিস 18,900, 18,900। এবার এইটা যেহেতু ডেপ্রিসিয়েশন তার মানে কমলো, তো সেটা বিজনেসের দিক দিয়ে লস, তাই আমরা এটা কি করব? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলে 2100 করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? এইবার এবার আমরা কি করব? এবার দেখবো অ্যাডজাস্টমেন্টে কি কি বাকি রইলো। এবার দেখি, কারণ এখানে তো সমস্ত কমপ্লিট হয়ে গেল ব্যালেন্স শিটে। এবার আমরা এখানে দেখবো কি কি বাকি রইলো। গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড অ্যাট 15,000, তার মানে এখানে পুরো ফার্মের গুডউইল দিয়ে দিয়েছে 15,000। ঠিক আছে, গুডউইলটা একটু পরে নয় করলাম, বাদ বাকি দেখি কিছু আর বাকি আছে কিনা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হয়ে গেছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হয়ে গেছে, ফ্যাক্টরি প্রিমাইসেস হয়ে গেছে। তার মানে এবার আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে গুডউইলের ট্রিটমেন্টটা। এইবার ভালো মতন বোঝার ব্যাপার আছে, এই যে গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড অ্যাট 15,000, গুডউইলকে আমরা দুভাবে ট্রিটমেন্ট করতে পারি। একটা হচ্ছে রেজ রাইট অফের মাধ্যমে, আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আর এই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টকে আবার আরেকটা নামে বলা হয়, যেটা হচ্ছে গিয়ে কি সিঙ্গেল জার্নাল, মানে একটা জার্নালের মাধ্যমে পুরো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে রেজ রাইট অফ করা, মানে একবার আমি রেজ করে দেবো, তারপর আমি রাইট অফ করে দেবো। ঠিক আছে, ওটা করি, তারপর আমি ওইভাবে করেও দেখিয়ে দেবো যে আলটিমেটলি নেট রেজাল্টটা দুটো প্রসেসেই সেমই বেরোয়। ঠিক আছে, তাহলে একটা জিনিস মাথায় রাখবি প্লিজ প্লিজ প্লিজ, যখনই আমরা রেজ রাইট অফ করব তখন গুডউইলের ভ্যালুটা যেন অবশ্যই ফার্মের পুরো গুডউইলের ভ্যালুটা হয়, অর্থাৎ ফার্মের গুডউইলটা দিলে তবে গিয়ে সেটাকে নিয়ে আমরা রেজ রাইট অফ করতে পারবো। আজকে তুই বল না, কারোর ইন্ডিভিজুয়ালের যদি ভ্যালু অফ বা পোর্শন অফ গুডউইলের ভ্যালুটা দিয়ে দেয়, তাহলে সেটা সবাইকে ভাগ করে দিবি? এটা কখনো হয় নাকি? তো তার মানে ফার্মের গুডউইলটা যদি পুরো দেয় তখনই কি করবি? পুরোটাকে সবার মধ্যে ভাগ করতে পারবি। কথাটা বুঝতে পেরেছিস? এই কারণে মনে রাখবি, যখন আমরা রেজ রাইট অফ করবো তখন অবশ্যই অবশ্যই ফার্মের পুরো গুডউইলের ভ্যালুটা দিতে হবে। ক্লিয়ার? আর এখানে 15,000 হচ্ছে ফার্মের পুরো গুডউইলের ভ্যালু। ঠিক আছে, আমরা রেজ রাইট অফ করে নিই। তাহলে গুডউইলটা এখানটা লিখলাম, এটা হচ্ছে রেজ করছি, বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, 15,000 কোন রেশিওতে? 2:1। ঠিক আছে, তাহলে বেরিয়ে এলো 6,000, 6,000, 3,000। ঠিক আছে, এটা তো রেজ হলো। এই যেটা আমি করলাম এটার ইম্প্যাক্টটা কি পড়লো জানিস? গুডউইলটা নামে একখানা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। আর আমরা জানি যে গুডউইলের সাথে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডের, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডের কোন অ্যাকাউন্টের রিলেশন থাকে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের। অর্থাৎ গুডউইল যদি বাড়ে তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও বাড়বে, আর যদি গুডউইল কমে তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে কমাতে হবে, কারণ আজকে ব্যালেন্স শিট সবসময় ম্যাচ করে। তো গুডউইল বাড়ালে পার্টনার্স ক্যাপিটাল বাড়বে, গুডউইল যদি কমাতে তাহলে পার্টনার্স ক্যাপিটাল কমবে। আর এই যে গুডউইলটা এখানে আমি করলাম, এটার মানে এটা কি? এটা জার্নাল এন্ট্রিটা হচ্ছে রেজের জার্নাল এন্ট্রিজ, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার জন্য সে না পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই গুডউইল বলে এসছে। আর গুডউইল হচ্ছে অ্যাসেট, ডেবিট মারবো তো তত বাড়বে, তাই গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লাইবিলিটি, তাই ক্রেডিট করলাম মানে বেড়ে গেল। বুঝতে পারলি? তাহলে এই যে জার্নালটা করলাম সেটার মাধ্যমে কি হলো? রেজ হলো। এবার আমাকে কি করতে হবে? গুডউইলটাকে রাইট অফ করতে হবে, কারণ আইসিআই বলেই রেখেছে যে সেলফ জেনারেটেড গুডউইলকে কখনোই তুমি বুকস অফ অ্যাকাউন্টসে দেখাতে পারো না, তাই এটাকে রাইট অফ করতে হবে। তাই রাইট অফ করার জন্য এখানে করব টু গুডউইল। কিন্তু কথাটা হচ্ছে এবার যখন আমি গুডউইলটা রাইট অফ করবো, কার মধ্যে রাইট অফ করবো? রাইট অফ করবো যারা এক্সিস্টিং পার্টনার, মানে এখনো যারা বিজনেসে পার্টনার থেকে যাচ্ছে তাদের মধ্যে এই গুডউইলটাকে রাইট অফ করতে হবে। অর্থাৎ কার কার মধ্যে? যেহেতু কে বেরিয়ে যাচ্ছে, তার মানে এস আর ডি এর মধ্যে। কিন্তু এই সামসের মধ্যে একটা ব্যাপার আছে, এখানে দেখ কোনো জায়গাতে কিন্তু নিউ পিএসআর সম্পর্কে কিচ্ছু বলা নেই, না নিউ পিএসআর সম্পর্কে কিছু বলা আছে, আর না কে কতটুকুনি পেলো। অর্থাৎ এই যে কে স্যাক্রিফাইস করলো, এই যে কে যে স্যাক্রিফাইস করলো, এই দুইয়ের মধ্যে কে কতটুকুনি ভাগ পেলো সেরকমও কিছু বলেনি। দ্যাট ইজ গেইনিং রেশিও সম্পর্কেও কিছু বলেনি। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেব নিউ পিএসআর হচ্ছে যে এখানে এটা তো ওল্ড পিএসআর ছিল 2:1, তার মানে এই 2টা সরে গেল,
তাহলে রইল কে, সুব্রত আর দুলাল। তাহলে এনাদের দুজনের রেসপেক্টিভ রেশিও কত হলো, 2:1। তার মানে এইটাকেই ধরা হবে নিউ পিএসআর। কোন রকম অসুবিধা আছে? তার মানে একটা জিনিস মনে রাখবি যে যখন নাকি গেইনিং রেশিও বা নিউ পিএসআর সম্পর্কে কিছু না বলে দেবে, তখন ওল্ড পিএসআর থেকে যে বেরিয়ে গেল তারটাকে সরিয়ে দিবি, সরিয়ে দেওয়ার পর যাদেরটা পড়ে রইলো সেটাই নিউ পিএসআর হিসাবে কনসিডার হবে, ইভেন সেইটাকেই গেইনিং রেশিও হিসাবে কনসিডার করা হবে। বুঝতে পেরেছিস? তার মানে নিউ পিএসআর কত, 2:1, আর গেইনিং রেশিও কত, 2:1। অর্থাৎ এই যে 2 বেরিয়ে গেল, এই 2টা তো ভাগ করে নেবে সুব্রত আর দুলাল, কোন রেশিওতে ভাগ করে নিয়েছে, 2:1এই ভাগ করে নিয়েছে। তার মানে গেইনিং রেশিও হচ্ছে কি 2:1। বুঝতে পেরেছিস? এই যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখবি, ভুললে কিন্তু একদমই চলবে না। তাহলে আমরা এখানে করে দিলাম 15,000কে 2:1 ভাগ করে দিলাম, ঠিক আছে? তো আমাদের আর কোনো অ্যাডজাস্টমেন্টস নেই। এবার আমরা কি করব, আমরা রিভ্যালুয়েশনস অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। তাহলে এখানে কত আসছে, 400। তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল বলে SKD, তাহলে 400। তাহলে এইটা 400-এর মধ্যে 2:1 রেশিওতে পেয়ে গেল। এবার এইটাকে এখানে লিখে দেবো বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 160, 160, 80। এরপর আমরা কি করব, এরপর আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে? তো আমি একটা সব যোগ করে দিলাম, এগুলোকে যোগ করলাম 31360, এখান থেকে এটা মাইনাস করলাম, তো এইভাবে ব্যালেন্সটা এসছে। একটা জিনিস মাথায় রাখবি, কে তো বেরিয়ে যাচ্ছে, তার মানে কেটা যখন আমি যোগ করলাম 31360, তো 31360, এই 31360 তার টু ব্যালেন্স সিটি বলে লিখবো না রে, ও তো আর ক্যাপিটাল থাকছে না। তার মানে হয় পেমেন্ট হবে, নয়তো লোন হিসেবে থেকে যাবে। তো আজকে আমি দেখি যে বিজনেসে আদৌ টাকা পয়সা আছে পেমেন্ট করার, ও বাবা 15,500, আর আছে কত 31360, তো পুরোটা তো পেমেন্ট করে দেবে, বিজনেস চলবে কীভাবে? এই কারণে আমরা ধরে নিচ্ছি এটাকে সিজ লোনে রেখে দিল। আর যদি কিছু আলাদাভাবে বলে দিত সংস্থার মধ্যে, সেইভাবেই করতাম, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। এরপর আমরা কি করব, এইখানে ক্যাপিটাল বলে এস ক্যাপিটাল আর একটা হচ্ছে ডিস ক্যাপিটাল। তাহলে এর হচ্ছে গিয়ে 21360, এনার হচ্ছে 20680, আর এইখানে এসে পড়বে সিজ লোন, যেটা হচ্ছে গিয়ে 31360, আর এই দুটোকে যোগ করে নিই, 21360 প্লাস 20680 কত আসছে, 42040। এবার আমরা যোগ করে দেখি, আর এটাকে আউটারে বসিয়ে দিই, যেহেতু এটা কোনো রকম কিছু হলো না। এবার দেখি যোগ করে, তো যাই হোক আমরা এখানে যোগ করে নিলাম, যোগ করে দুটো সাইড ম্যাচ করে গেল, অঙ্ক শেষ, ঠিক আছে? এই জায়গাটায় মানে এই অঙ্কটা আমাদের একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল। এই জায়গাটা এবার যেটা তোদের একটুখানি আমি বোঝানোর দরকার আছে, সেটা হচ্ছে যে গুডউইল আমরা এখানে রেজ রাইট অফের মাধ্যমে করলাম, যেমন এটা হচ্ছে রাইট অফ। আমরা সিঙ্গেল জার্নালে কিভাবে করতে হয় সেটা দেখবো, এবং দুটোকে কম্পেয়ার করে দেখে নেবো যে আলটিমেটলি দুটোর মাধ্যমে একই জিনিসই আসছে, ঠিক আছে? তো সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করছি।